জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.5 এর 27-28 এই অঙ্ক দুটি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখি প্রথম প্রশ্নটি কি। প্রথম প্রশ্নটি হলো 27 নম্বর, 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? এই হলো আমাদের প্রশ্নটি। তো এখন দেয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 4%। এখন এই পার্সেন্টের পরিবর্তে আমরা নিচে 100 লিখতে পারি। এখন 4 দ্বারা 100কে ভাগ করলে হবে 25, 4 দ্বারা 4কে ভাগ করলে হবে 1। আর দেয়া আছে কোনো টাকার 2 বছরের সরল মুনাফা, তো সময় হলো 2 বছর, এজন্য সময় n ইকুয়াল টু 2 বছর। এখন মূলধন দেয়া নাই, তো আমরা ধরে নিব মূলধন p টাকা। এখন চক্রবৃদ্ধি মূলধন c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর n। এই হলো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি। চক্রবৃদ্ধি মূলধনকে c দ্বারা প্রকাশ করা হয় আর সূত্রটি হলো p ইন্টু 1 প্লাস আর n, এবং চক্রবৃদ্ধি মুনাফা c মাইনাস p। এখন এই c এর পরিবর্তে আমরা c এর মান বসাবো p ইন্টু 1 প্লাস আর n মাইনাস p, এই মাইনাস p। তো অঙ্ক করার সময় এই c মাইনাস p লেখার দরকার নাই, এটি সংক্ষেপ হিসাব। চক্রবৃদ্ধি মুনাফা হলো c মাইনাস p। আবার সরল মুনাফা সূত্রটি হলো i ইকুয়াল টু p আর n। এই হলো আমাদের সূত্রগুলি। তো এখন 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? তো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হলো 1 টাকা। তো প্রশ্ন মতে আগে চক্রবৃদ্ধি মুনাফা লিখতে হবে, কারণ চক্রবৃদ্ধি মুনাফা বড়, সরল মুনাফাটা ছোট। কারণ সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা বেশি, এজন্য বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা করতে হবে। তো এজন্য চক্রবৃদ্ধি মুনাফা হলো p ইন্টু 1 প্লাস আর এন মাইনাস p, আর সরল মুনাফা হলো p আর n। তো এই দুই মুনাফার পার্থক্য হলো 1 টাকা। তো এজন্য এই হলো চক্রবৃদ্ধি মুনাফা p ইন্টু 1 প্লাস আর এন মাইনাস p। এখান থেকে আমরা মাইনাস করব সরল মুনাফা p আর n, এই দুটির বিয়োগফল হবে 1। এখন আমরা মান বসিয়ে দেব। এই p লিখলাম p, 1 প্লাস আর এর পরিবর্তে 1/25, n এর পরিবর্তে 2, মাইনাস p, এই লিখলাম মাইনাস p, তারপরে এই মাইনাসটি দিলাম আমরা এই p লিখলাম এরপরে আর এর পরিবর্তে 1/25, n এর পরিবর্তে 2। যেহেতু p আর n গুণাকারে আছে, এজন্য আমরা মাঝখানে ইন্টু দিয়ে দিলাম, সমান 1, এই লিখলাম সমান 1। এখন ভগ্নাংশের যোগবিয়োগ মানেই লসাগু, এখানে আমরা লসাগু করব। তো 1 এর নিচে মনে মনে 1 ধরবো, 1 এবং 25 এর লসাগু হবে 25। একটি সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারাই লসাগুটাকে গুণ করব। তো 1 দ্বারা 25কে গুণ করলে হবে 25, এই প্লাস দিলাম এই প্লাস, এই 25 দ্বারা এই 25কে ভাগ করলে রেজাল্ট হবে 1, 1 দ্বারা এই 1কে গুণ করলে 1, তার উপর আছে স্কয়ার, দিলাম স্কয়ার, এই মাইনাস p, এই লিখলাম আমরা মাইনাস p, তারপরে এই মাইনাসটি দিলাম এই p লিখলাম তারপরে এই 2 উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, 2/25 সমান 1। এখন এই p, এই লিখলাম আমরা p, এখানে 25 এবং 1 যোগ করলে হবে 26, নিচে 25 তার উপরে স্কয়ার, তারপরে এই মাইনাস p, এই লিখলাম আমরা মাইনাস p, তারপরে এই মাইনাস p, এই লিখলাম আমরা মাইনাস p, এরপরে ইন্টু 2/25 সমান 1, এই লিখলাম 2/25 সমান 1। এখন পরবর্তী লাইনে আমরা এই 25 দ্বারা 26কে ভাগ করব, যে রেজাল্ট হবে সেটাকে স্কয়ার করলে হবে 1.0816। এটি ক্যালকুলেটরের কাজ, এটি আমরা ক্যালকুলেটর দ্বারা করে নিব। তারপরে এই মাইনাস p, এই লিখলাম মাইনাস p, এরপরে এই মাইনাস p, এই লিখলাম আমরা মাইনাস p, এখানে 25 দ্বারা 2কে ভাগ করলে রেজাল্ট হবে 0.08, এরপরে সমান 1, এই লিখলাম সমান 1। এখন এখান থেকে আমরা p কমন নিলাম, তো
তো কমন নেওয়া মানে ভাগ করা, এই পি দ্বারা পি কে ভাগ করলে পি পি কাটা যাবে, থাকবে 1.0816। এই লিখলাম আমরা 1.0816। তারপরে এই মাইনাস দিলাম মাইনাস, এই পি দ্বারা পি কে ভাগ করলে হবে 1, এই লিখলাম আমরা 1। এরপরে এই মাইনাস দিলাম মাইনাস, এই পি দ্বারা এই পি কে ভাগ করলে হবে 1, এই 1 এইটার সাথে গুণ 0.08। তো 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটিই হয়, এজন্য আমরা সরাসরি লিখলাম মাইনাস 0.08। যদি এখানে বুঝতে সমস্যা মনে করো তাহলে এখানে অতিরিক্ত একটি লাইন করতে পারো, সেটা হলো এই পর্যন্ত ঠিক রাখলাম, তারপরে মাইনাস, তারপর এই পি এর পরিবর্তে 1 বসাবো, তারপরে ইন্টু 0.08 সমান 1, তারপরের লাইনে এটি দিয়ে দিতে পারো। তো আমি এক লাইন কম করলাম। তো এখন এখানে ক্যালকুলেটরের কাজ, এখান থেকে এই 1 বিয়োগ হবে এবং 0.08 বিয়োগ হবে। তো বিয়োগ করার পরে থাকবে পি ইন্টু, এবার ব্র্যাকেট তুলে দিলাম এজন্য ইন্টু দিয়ে দিলাম, বিয়োগ করলে থাকবে 0.0016। এরপরে সমান 1, এই লিখলাম সমান 1। এখন পি এর সাথে এই সংখ্যাটি গুণ আকারে আছে, আমরা পি এর মান বের করব, তাহলে এই সংখ্যাটি এই 1 এর নিচে ভাগ হয়ে যাবে। তো অতএব পি ইকুয়াল টু এই 1 এটি নিচে ভাগ হয়ে যাবে 0.0016। এখন এই সংখ্যাটা দ্বারা যদি আমরা 1 কে ভাগ করি তাহলে রেজাল্ট হবে 625। অতএব পি ইকুয়াল টু 625, এটি অ্যান্সার। তো এখানে ইচ্ছা করলে আমরা লিখতে পারতাম অতএব মূলধন 625 টাকা, তারপর অ্যান্সার। সমস্যা নেই, এখানে অ্যান্সার লিখলেও চলবে। তো যদি তোমরা মনে করো যে আমরা আলাদাভাবে অ্যান্সার লিখব তাহলে লিখতে পারো অতএব মূলধন 625 টাকা। তো 27 নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখব 28 নম্বর। তো 28 নম্বর অঙ্কটি হলো কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? তো এখন 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা, এই একই আসল 5 বছরের সরল মুনাফা সহ হলো 600 টাকা। প্রশ্নটা হলো শতকরা মুনাফার হার কত? তো এখন আমরা লিখতে পারি আসল প্লাস 5 বছরের মুনাফা 600 টাকা আর আসল প্লাস 3 বছরের মুনাফা 460 টাকা। তো এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য এখানে একটি দাগ দিতে হবে, দাগ দিলাম। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে 2 বছরের মুনাফা, বিয়োগ করলে হবে 140 টাকা। তো এখন 2 বছরের মুনাফা পেলাম আমরা 140 টাকা। অতএব 1 বছরের মুনাফা কত হবে? 1 বছরের মুনাফা হবে 2, নিচে ভাগ হয়ে যাবে, কারণ 2 বছরে যা মুনাফা হয় তার চেয়ে 1 বছরের মুনাফা কম হবে, তো কম হলে ভাগ হয়ে যাবে। তো 140/2 টাকা। এরপরে অতএব 3 বছরের মুনাফা বেশি হবে, এজন্য 3 উপরে গুণ। তো 2 দ্বারা 140কে ভাগ করলে হবে 70, 70কে 3 দ্বারা গুণ করলে হবে 210 টাকা। এখানে আমরা 3 বছরের মুনাফা বের করলাম, ইচ্ছা করলে আমরা এখানে 5 বছরের মুনাফা বের করতে পারতাম। তা আপাতত আমরা 3 বছরের মুনাফা বের করব। এখন এই 3 বছরের মুনাফা হলো আমার 210 টাকা আর 3 বছরে সরল মুনাফা সহ হলো 460 টাকা। 460 টাকা থেকে যদি আমি 3 বছরের মুনাফা 210 টাকা বাদ দিয়ে দেই তাহলে আসল পেয়ে যাব। তো এখন আমরা লিখতে পারি আসল প্লাস 3 বছরের মুনাফা 460 টাকা, নিচে লিখলাম 3 বছরের মুনাফা 210 টাকা। এখন এখান থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিয়ে দেই তাহলে থেকে যাবে আসল। তো এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য এখানে একটি দাগ দিতে হবে, দাগ দিলাম। তারপরে বিয়োগ করলে থাকবে আসল 250 টাকা। এখন আমরা আসল টাকাটি পেয়ে গেলাম 250 টাকা। এখন আমরা বলতে পারি 250 টাকার 3 বছরের মুনাফা হলো 210 টাকা। এখন আমরা লিখতে পারি 250 টাকার 3 বছরের মুনাফা 210 টাকা। এখন 1 টাকার 1 বছরের মুনাফা কত? 1 টাকার 1 বছরের মুনাফা হবে 210/250 × 3। এখন 250 টাকার 3 বছরের মুনাফা 210 টাকা। যদি 1 টাকার 3 বছরের মুনাফা বের করি আমরা, তাহলে 1 টাকা 250 টাকায় 3 বছরে যত টাকা মুনাফা হয় 1 টাকায় 3 বছরে তার চেয়ে অনেক কম হবে, এজন্য 250 নিচে ভাগ হয়ে গেল। এখন 1 টাকার 3 বছরের মুনাফা যা হবে
এক বছরের মুনাফা কম হবে, এজন্য এই 3 নিচে ভাগ হয়ে গেল, 250-এর সাথে 3 গুণ করে লিখলাম। এখন আমরা বের করতে চাই, প্রশ্নটা হলো শতকরা মুনাফার হার কত, তার মানে 100 টাকার এক বছরের মুনাফা বের করতে হবে। তো এখন 1 টাকার এক বছরের মুনাফা যত টাকা, 100 টাকার এক বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে, এজন্য 100 উপরে গুণ করলাম। তো এখন এখানে কাটাকাটি করলে রেজাল্ট হবে 28 টাকা। তো কাটাকাটিটা যদি আমরা একটু দেখি, উপরে আছে 210 ইন্টু 100, নিচে 250 ইন্টু 3। তো এই শূন্য এবং এই শূন্য কেটে দিলাম। 25 দ্বারা 100কে ভাগ করলে হবে 4, 3 দ্বারা 21কে ভাগ করলে হবে 7, 7 এবং 4 গুণ করলে হবে 28 টাকা। তখন এখানে অ্যান্সার লিখলাম আমি। তো তোমরা ইচ্ছা করলে একটু ভালোভাবে লিখতে পারো। অতএব মুনাফার হার 28 টাকা অথবা 28%, যেহেতু শতকরা। তো এখানে আমি 28 টাকা লিখলাম, তোমরা ইচ্ছা করলে পার্সেন্ট দিয়ে লিখতে পারো এবং পার্সেন্ট দিয়ে লেখাটাই বেটার। তো যাই হোক, এখানে আশা করি কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানালে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।